প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, যেখান থেকে এই ভার্চুয়াল ক্লাস উপভোগ করছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন। সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষ, আমরা সকলে একটা প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি, যার কারণে আমাদের শিক্ষা কার্যক্রম, জীবনের স্বাভাবিক বিকাশ সব কিছু থমকে আছে। আমাদের সরকার, আমাদের কলেজ কর্তৃপক্ষ এই বাস্তবতাকে মেনে নিয়ে ভার্চুয়াল বা অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালু করেছে। আমরা আশা করব তোমরা এই সুযোগটুকু নেবে এবং পড়াশোনার সাথে নিজেদের সম্পৃক্ত রাখবে। যখন এই সংকট কেটে যাবে, তখন যাতে তোমাদের নতুন করে শুরু করতে না হয়, তোমাদের কাছে মনে না হয় যে সব কিছু ভুলে গেছি। সেই পরিস্থিতিকে উত্তরণের জন্য আমাদের এই ক্লাসগুলো ফলো করবে এবং আমরা সংকট উত্তরণের পর আমরা দ্রুততম সময়ে আমাদের পরীক্ষাগুলো হবে, সেগুলোতে তোমরা সফলতার সাথে উত্তীর্ণ হবে এই প্রত্যাশা করছি। আমি প্রথমেই তোমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে দুটো কথা বলতে চাই, এই কারণে যে আমাদের জীবনটা সবার আগে। আমরা যদি বেঁচেই না থাকি তাহলে সব শেষ। আমাদের শিক্ষা কার্যক্রম, আমাদের ভালো ফলাফল, কোনো কিছুরই মূল্য নাই, সব মাটিতে মিশে যাবে। তাই তোমাদের বিশেষভাবে অনুরোধ করব যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সচেতনভাবে চলাফেরা করবে, যতদূর সম্ভব ঘরে থাকবে। তোমরা আগে বেঁচে থাকো, আমরা দোয়া করি। তোমাদের প্রয়োজন এই রাষ্ট্রের, এই সমাজের, পরিবারের বেশি আমাদের চেয়ে, কারণ তোমাদের জীবন অপার সম্ভাবনাময়। এই পৃথিবীতে তোমাদের অনেক কিছু দেবার আছে। আগামী দিনের বাংলাদেশ তোমাদের নেতৃত্বে চলবে। কাজেই তোমরা সুস্থ থাকো, তোমরা বিকশিত হও সুন্দর হয়ে, এবং আগামীতে আমাদের দেশকে উন্নয়ন এবং অগ্রগতির দিকে টেনে নিয়ে যাবে। তো আমি আজকে তোমাদের যে বিষয়টা উপলক্ষ করে সামনে আসা, হয়তো সেই বিষয়ে পড়াশোনা তোমাদের করাও আছে, হয়তো ভুলে গেছো। এই বাস্তবতার ভিত্তিতে আমরা আপাতত একটা টপিক, একটা কবিতা আমরা সামনে রেখেছি। এই পৃথিবীতে এক স্থান আছে। কবিতাটির রচয়িতা, কবির নাম জীবনানন্দ দাশ, তোমরা সবাই জানো। আমরা যেহেতু পড়াশোনার সাথে কিছুটা বিচ্ছিন্ন, সেজন্য তোমাদের মেমোরি রিকল করার জন্য, অর্থাৎ আগের পঠিত বিষয়গুলোকে স্মৃতিতে পুনরায় জাগরিত করার জন্য দু একটা কথা বলতে চাই। যে সাহিত্য এবং কবিতা, আমরা একেবারেই সরলভাবে বললে সাহিত্য বলতে আমরা বুঝি মানুষের আবেগ, অনুভূতি, ভাব, কল্পনা, চিন্তা ভাবনা, এগুলোর শিল্পিত প্রকাশ। সাহিত্য প্রকাশের মোটা দাগে মাধ্যম দুটি, একটা গদ্য, একটা কবিতা। কবিতা সবচেয়ে প্রাচীন, গদ্য বলতে গেলে আধুনিক কালের সৃষ্টি। দুটোতেই মানুষের আবেগের প্রকাশ থাকে, দুটোতেই মানুষের চিন্তা ভাবনার কথা থাকে, কিন্তু প্রকাশ ভঙ্গিটা দুরকম। কবিতা হলো মানুষের অনেকখানি বেশি অনুভূতি সাপেক্ষ, আবেগ সাপেক্ষ, আর গদ্য হলো মানুষের চিন্তা এবং ভাবনার বর্ণনাত্মক প্রকাশ। একজন মনীষীর কথা এ প্রসঙ্গে বলা উচিত। ওনার নাম হলো পল ভ্যালেরি। পল ভ্যালেরি উনি
গদ্য এবং কবিতা সম্পর্কে খুব চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন যে prose was walking poetry was মজার কথা যে কবিতা হলো হেঁটে যাওয়া আর গদ্য হলো হেঁটে যাওয়া আর কবিতা হলো নাচতে নাচতে যাওয়া। এখানে এই দুটো সাহিত্যের সাহিত্য ধারার বৈশিষ্ট্য খুব সহজে বোঝা যায়। কবিতাও গতিশীল, গদ্য গতিশীল, গদ্য বক্তব্য এবং ভাব নিয়ে গিয়ে যায়, কবিতাও যায়, কিন্তু গদ্য হাঁটতে হাঁটতে যায় আর কবিতা নাচতে নাচতে যায়। মানে তাল, লয়, ছন্দ, অলঙ্কার, ব্যঞ্জনা। আমরা আরেক কথা বলতে পারি যে সুরসুরি কবিতার বৈশিষ্ট্য, কিন্তু গদ্যে এই বৈশিষ্ট্য কম, ধীর লয়ে বর্ণনাত্মকভাবে প্রকাশ করা হয়। তাহলে বোঝা গেল যে কবিতা মানুষের অনুভূতি সাপেক্ষ বিষয়, আবেগ, অনুভূতি, আবার অন্যজনের অনুভূতি সাপেক্ষ করে প্রকাশ করার নাম হলো কবিতা। আমরা একটা জিনিস তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে যে তোমাদের কবিতাটা বুঝতে সহজ। যেমন ধরো, যদি আমরা এইভাবে বলি, অথবা দুই লাইন, বৃষ্টি পড়ার কারণে পাতা নড়ে অথবা জল পড়ার কারণে পাতা নড়ে, এই কথা দুটো আমরা যখন শুনি তখন মনে হয় গদবাঁধা সাধারণ কথা, আমাদের মনকে এটা টানে না। কিন্তু এই কথাটা যদি এইভাবে আমরা বলি, যেটা বহুল প্রচলিত লাইন, জল পড়ে পাতা নড়ে, এই জায়গায় এই দুই লাইনে কোনো ব্যঞ্জনা, আবেগকে টানার মতো, হৃদয়কে আকর্ষণ করার মতো, মনকে নাচানোর মতো কোনো অভিব্যক্তি এখানে পাওয়া যাচ্ছে না। যে ওই কথাটাই যখন আমরা ঘুরিয়ে বললাম, এই পরের সাথে নরের একটা ধ্বনি দূতনা তৈরি হলো, যখন তাল এবং লয়ে মিলে গেল, জল পড়ে পাতা নড়ে, অর্থ কিন্তু একই, কিন্তু জল পড়ে পাতা নড়ে, নরের সাথে পরের অথবা পরের সাথে নরের একটা মিল হয়ে যাওয়ার কারণে আমাদের আলাদা ধরনের একটা ভালো লাগার অনুভূতি তৈরি হলো। আমাদের চোখের সামনে হঠাৎ করে জলের ফোঁটা পড়ার কারণে কম্পিত নড়ে যাওয়া একটা পাতা ভেসে আসলো, আমাদের এক ধরনের মুগ্ধতাকে কেড়ে নিল। এটা হয়ে গেল কবিতা, আর ওইটা শুধুই বক্তব্য। তাহলে কবিতা শুধুই বক্তব্য নির্ভর নয়, বোঝা যাচ্ছে এই লাইনে যে কবিতা হলো মানুষের অনুভূতি নির্ভর, মানুষের ভালো লাগা, আবেগকে টানার এক ধরনের স্বর্গীয় অভিব্যক্তি। কিন্তু গদ্যের এই সক্ষমতা নাই। কাজে কবিতার মধ্যে এক ধরনের তাল, লয়, ছন্দ, নেচে নেচে যাওয়া মিলের একটা ব্যাপার থাকে, যেটা গদ্যের মধ্যে নাই। এই কবিতার সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আমাদের যে পাঠ্য কবিতা সেটা আজকে পড়তে যাব। আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে প্রাসঙ্গিকভাবে কিছু কথা বলি। বাংলা কাব্য সাহিত্যের নজরুল, রবীন্দ্রনাথ অথবা নজরুল
রবীন্দ্রনাথ, এই দুইজন, নজরুল আমাদের জাতীয় কবি, রবীন্দ্রনাথ বিশ্বকবি বা বিশ্বায়ত প্রতিভা, এই দুইজন আমাদের জীবনে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। কিন্তু এরপরেই যদি কয়েকজন কবির সংক্ষিপ্ত তালিকা করা হয় তাহলে আমরা আমাদের জসিমউদ্দিনের নাম আসবে, এরপরেই আসবে জীবনানন্দ দাশের নাম। কিন্তু আধুনিক পাঠকের কাছে জীবনানন্দ দাশের আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা মর্যাদা, আলাদা একটা রূপ আছে যেটা অন্য কবিদের কাছে নাই। আমাদের জীবনানন্দ দাশ রবীন্দ্র যুগে, রবীন্দ্র প্রতিভা যখন বিশ্বায়ত, আচ্ছন্ন করার প্রতিভা, তখন তার আগমন। রবীন্দ্রনাথের সময় এমন একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছিল যে বাংলা কবিতা মানেই রবীন্দ্রনাথ। তাকে অতিক্রম করে আলাদাভাবে চেনানোর মতো কোনো কবি প্রতিভা তার সময় অন্ততপক্ষে ছিল না। রবীন্দ্রনাথের পূর্ণ বিকাশের সময় এই যে সূর্যের নিচে যেমন ছোট ছোট আলো, হারিকেন, অন্য কোনো বাতি যেমন দেখা যায় না, রবীন্দ্রনাথের আমলে ব্যাপারটা এরকম ছিল। সব রবীন্দ্রনাথে হারিয়ে যাওয়া, রবীন্দ্র মোহনায় সব কিছু মিশে যাওয়ার একটা ব্যাপার। কিন্তু মানুষের যারা প্রতিভাবান তারা এইভাবে হারিয়ে যেতে চান না, তারা নিজেকে আলাদাভাবে চেনাতে চান নিজের মতো করে। কতিপয় কবি, বলা যায় বিদ্রোহী কবি, তারা বিদ্রোহ করলেন যে রবীন্দ্রনাথের যে একটা বলয়, একটা আচ্ছন্নতা, ছায়াদার বৃক্ষের মতো তার যে অবস্থান, এই ছায়া থেকে বের হয়ে নিজেকে আলাদা করে চেনাতে চান। এই চেনাতে গিয়ে তারা কবিতার মধ্যে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তারা কবিতাকে রবীন্দ্রনাথের বক্তব্য, বিশেষ করে রবীন্দ্রনাথের, তোমরা জেনে রাখো যে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক, এক ধরনের দার্শনিক অভিব্যক্তি ছিল, যেটা মানুষকে এক ধরনের মন্ত্রমুগ্ধ, মোহাচ্ছন্ন করে রাখত। তারা এই মোহের আচ্ছন্নতা কাটিয়ে দার্শনিকতার বদলে পৃথিবীর মাটি, মানুষ, চারপাশের প্রকৃতিকে কবিতার বিষয়বস্তু করতে চাইলেন। একই সাথে তারা বাংলা কবিতার মধ্যে ছন্দ, অলঙ্কার, বিশেষ করে কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে অলঙ্কার, চিত্রকল্প, প্রতীক, উপমা, এর মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করলেন, যাতে রবীন্দ্রনাথের সাথে এগুলো আর মিলছে না। এরা কয়েকজন কবি ছিলেন যারা রবীন্দ্র প্রতিভাকে অতিক্রম করে নিজেদের আলাদা করে চেনাতে সচেষ্ট হলেন। এরা সবাই শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারী। এদের পাঁচজনকে একটা নামে ডাকা হয়। এই নাম হলো সেই পৌরাণিক নামের সাথে মিল। এদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব, অর্থাৎ পাঁচজন কবি। তার শীর্ষ একজন জীবনানন্দ দাশ। এই পাঁচজন জেনে রাখা ভালো, কখনো আমাদের কোনো পরীক্ষায় আসতে পারে। বিশেষ করে এটা তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো হয়, চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে, খুব সাধারণভাবে বাংলা থেকে এই প্রশ্নটা আসে। এই পাঁচজন কবির আমরা জীবনানন্দ দাশের নাম জানি, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী। 5 নম্বর হলো বুদ্ধদেব বসু। একটা মজার বিষয় জেনে রাখা ভালো যে আমাদের বিদ্রোহী কবি বলতে আমরা যাকে বুঝি, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি কবিতার ক্ষেত্রে, বাংলা কবিতায় রবীন্দ্রনাথ থেকে একেবারেই আলাদা, এবং তিনিও আলাদা মাত্রার কবি।
আলাদা করে চেনা যায়। তার কবিতা পড়লেই বোঝা যায় যে নজরুলের কবিতা, এটা রবীন্দ্রনাথের নয়। কিন্তু তিনি পরিকল্পিতভাবে রবীন্দ্রনাথ থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য কোনো আয়োজন করেন নাই, প্রকৃতিগতভাবেই তিনি আলাদা। এবং কবিতার যে ছন্দ, কবিতার যে অলঙ্করণ, এটা ঠিক এই পাঁচজনের মতো নয়। এই পাঁচজন জেনে বুঝে পড়াশোনা করে পরীক্ষা নিরীক্ষা করে নতুন পথের আবিষ্কার করেন, যার কারণে এই পাঁচজনকে আলাদাভাবে চেনা হয়। মজার ব্যাপার আছে, এই অমিয় চক্রবর্তী ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেই তার চলাফেরা ছিল, ওঠা বসা ছিল, কিন্তু কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ধারার বাইরে তিনি গিয়েছেন। এতে তাদের মধ্যে সম্পর্কের কোনো অবনতি হয় নাই। এটা আমাদের পার্থিব বা সমাজে যে ধরনের সম্পর্ক নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সেই রকম বিষয়টা নয়। তা আমরা এই পাঁচজনের কথা জানলাম, এটা মনে রাখো, তোমরা জীবনে কাজে লাগবে। জীবনানন্দ দাশের জন্ম আমরা অনেকেই ভুল করে বসেন, যেহেতু ওনার বিখ্যাত কবিতার বইয়ের নাম বনলতা সেন। অনেকেই মনে করেন যে জীবনানন্দ দাশের জন্ম নাটোরে নাকি, কিন্তু না, জীবনানন্দ দাশের জন্ম বরিশালে, নদী বিধৌত উপকূলীয় জেলা বরিশালে। তার বাবার নাম সত্যানন্দ দাশ, তিনি খুব বড় একটা বিখ্যাত বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এবং তার মা কুসুম কুমারী দাস, যার নাম তোমরা জানো, তিনিও একজন কবি, ওই সময়ের অন্যতম প্রধান মহিলা কবি, যার একটা কবিতার কথা তো আমরা সবাই জানি, ওই যে আমাদের দেশে সেই ছেলে, মানে সেই শিক্ষামূলক কবিতাটার তিনি রচয়িতা। জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন মানুষ। তিনি বিশ্ব সাহিত্য সম্পর্কে স্পষ্ট তার ধারণা, যার কারণে তার কবিতার মধ্যে এই আলাদা হয়ে যাওয়ার চেষ্টাটা খুব দ্রুত এবং সক্রিয়ভাবে কাজ করে তার এই ইংরেজি সাহিত্য পড়াশোনা করার কারণে। পেশাগত জীবনে নানান কিছু তিনি করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটেলড হয়েছেন, শেষ পর্যন্ত তিনি থিতু হয়েছেন শিক্ষকতা পেশায়। তিনি কলেজে শিক্ষকতা করতেন, ছাত্রছাত্রী পড়াতেন। জীবনানন্দ দাশের কবিতা আমাদের ওই যে বলছিলাম যে আলাদা করে চেনায়, সেটি কি দিয়ে? প্রথম, জীবনানন্দ দাশ কবিতার মধ্যে দুটো জিনিস আনেন। একটা হলো বিষয়কে, জীবনের চারপাশকে ঘিরে একটা বলয় তৈরি করেন, একটা প্রতিবেশ তৈরি করেন। আমাদের চারপাশে যা দেখা জিনিস আছে, নাগরিক জীবনের বাইরে এসে আমাদের নিসর্গের মধ্যে, প্রকৃতির মধ্যে আমাদের গাছ, জীব জন্তু, পাখি, কীটপতঙ্গ, যেগুলো আমাদের দৃষ্টির বাইরে, সব সময় সামনে দেখা যায় না, এই আছে এই নাই, যাদের স্পর্শে আমরা যাই না। নাগরিক সাহিত্যে যে বিষয়গুলো অনেক দূরে ছিল, অস্পৃশ্য ছিল, সেগুলোকে তিনি আনলেন। আর হলো কবিতায় এক ধরনের ছবি আঁকা শুরু করলেন শব্দ দিয়ে। এমন উপমা, এমন চিত্রকল্প তিনি তৈরি করলেন যেগুলো বাংলা কাব্য সাহিত্যে ওইভাবে কেউ তৈরি করেন নাই। আমরা তার বিখ্যাত একটা উপমার কথা জানি, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, কি দিয়ে? পাখির বাসার মতো চোখ তুলে। এক অসাধারণ উপমা, পাখির বাসার মতো চোখ। এখন পাখির বাসা উপমাটা কি হয়? একটা বস্তুর সাথে আরেকটা বস্তু তুলনা করা। চাঁদের মতো মুখ, চাঁদ সুন্দর, মুখ সুন্দর। সাগরের মতো চোখ, এক গভীরতা যে চোখে থাকে দৃষ্টির মধ্যে। কিন্তু এক অভিনব উপমা, পাখির চোখ, পাখির বাসার সাথে চোখের তুলনা।
পাখির বাসা তো নানা রকমের হয়, কোনো কোনো পাখির বাসা তো বাবুই পাখির বাসা দীর্ঘ লম্বা, কোনো খাঁচার মতো লোহালোক করে থাকে কোনো কোনো পাখির বাসায়। মানুষের চোখ সেই রকম হয় না। এক অসাধারণ উপমা। পাখির বাসায় পাখির ক্লান্তি হরণকারী যে শান্তির অভিব্যক্তি যে বাসায় থাকে, মানুষের চোখকে তার সাথে তুলনা করা, এই তুলনাটাও বিশ্লেষণ সাপেক্ষ। এই উপমাটা এমনিতেই বোঝা যায় না, আমাদের বুঝতে হয় অনুভূতি দিয়ে, আমাদের আবেগ দিয়ে। তো ওনার কবিতায় এই বিষয়গুলো আসলে, এবং বললাম যে আমাদের চারপাশে ঘিরে থাকা যে জীবজন্তু, যে প্রকৃতি, যে নিসর্গ, একটা ভিন্ন মাত্রায় ভিন্নভাবে বলা, যার কারণে জীবনানন্দ দাশের কবিতা, যারা কবিতা বোঝে, যারা কবিতা পড়ে, তারা পড়লেই বুঝতে পারে যে এটা জীবনানন্দ দাশের কবিতা ছাড়া আর কারো কবিতা নয়। জীবনকে এইভাবে আর কেউ দেখেন নাই, প্রকৃতিকে এইভাবে আর কেউ উপলব্ধি করেন নাই, এবং এই উপলব্ধির বোধটা, উপলব্ধিটাকে এইভাবে আর কেউ প্রকাশ করেন নাই। আমাদের এই পৃথিবীতে এক স্থান আছে, এই কবিতাটা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এবং কাব্যগ্রন্থে এই আছে অংশটুকুকে তোমরা পাবে না। মূলত এই পৃথিবীতে এক স্থান, এই নামে এই কবিতাটা তার কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে। কিন্তু আমাদের পাঠ্য বইতে, আমাদের পাঠ্য বইয়ে এই কবিতাটা এই নামে আছে সত্যটা দূরে দিয়ে সংকলন করা হয়েছে। এই পৃথিবীতে এক স্থান আছে, এই কথাটার মধ্যে একটা প্রশ্ন আছে যে তাহলে কোন স্থান? তো এটা আমাদের সাধারণভাবেই বুঝতে পারি যে এই স্থানটা হলো বাংলাদেশ, এই স্থানটা হলো আমাদের প্রিয় মাতৃভূমি। এক স্থান আছে মানে এটা অবশ্যই ইতিবাচকভাবে এমন একটা জায়গা আছে যার মতো আর কোনো জায়গা এই পৃথিবীতে নাই। এত সুন্দর জায়গা, এত মধুর জায়গা আর নাই, আর কোনো দেশে এমন সুন্দর প্রকৃতি এবং জীবনকে পাওয়া যাবে না। এই কবিতার বিষয়বস্তুর মধ্যে ওই যে বলছিলাম, আমরা কিছু শব্দ পাবো, কবিতাটা আমার হাতে আছে। প্রাসঙ্গিকভাবে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য দুটো প্রশ্ন থাকে, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ে, তাদেরকে পাঁচজনকে বলা হয় 30-এর দশকের কবি, অর্থাৎ 1920 থেকে 30-এর মধ্যে তাদের এই বিকাশ, এই জন্য তাদের 30-এর কবি বলা হয়। তাদের সম্পর্কে, তাদের প্রত্যেকের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের এক ধরনের সার্টিফিকেশন আছে, এক ধরনের বক্তব্য আছে। জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে এটা হলো চিত্র রূপময় কবিতা। এটা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্ররূপময় কবিতা। চিত্ররূপ মানে তো আমরা বুঝি যে যা দেখা যায়, যা ছবির মতো। কিন্তু কবিতা কি দেখা যায়? কবিতা দেখা যায় না, কিন্তু কবিতার মধ্যে এমনভাবে জীবনের বা প্রকৃতির একটা ছবি আঁকা হয় শব্দ দিয়ে, যেটা মনে হয় আমরা দেখছি, আমাদের সামনে জীবন্ত মনে হয়। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলেছেন। আর আমাদের বুদ্ধদেব বসু বলেছেন যে তাকে বলেছেন নির্জনতম কবি, অর্থাৎ নির্জনবাসী একাকিত্বের কবি। আমাদের আরেকটু জেনে রাখা ভালো যে জীবনানন্দ দাশের জীবনটা একাকিত্বে ভরা। তার জীবন খুব সুখের কিছু না, ব্যক্তিগত পারিবারিক জীবনে তিনি একাই ছিলেন প্রায়। এবং প্রাসঙ্গিকভাবে তার মৃত্যুর কথাটা
99 সালের তার জন্ম, 1954 সনে তার মৃত্যু। তার মৃত্যুটাও খুব রহস্যজনক। কলকাতা শহরের মধ্য দিয়ে ট্রাম নামে এক ধরনের যানবাহন আছে, যেটা খুব ধীর গতিতে আস্তে আস্তে এই বাসের মতো এটা চলাচল করে। তিনি দুটো ডাব হাতে নিয়ে ট্রামের সেই লাইন পার হচ্ছিলেন, আর তাকে শেষরে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। এখন পর্যন্ত ট্রামের বয়স প্রায় 200 বছর। এই সময়ের মধ্যে জীবনানন্দ দাশ ছাড়া আর কোনো কবি, আর কোনো মানুষ এই ট্রাম দুর্ঘটনায় মারা যান নাই। অনেকেই নানা প্রসঙ্গে কথা বলেন, এই মৃত্যুর কারণ নিয়ে নানা রহস্যজাল আছে। তিনি চিন্তামগ্নভাবে আনমনে নিজের ভেতরে থেকেও নিজে নাই, এই ধরনের একটা মানসিক অবস্থা নিয়ে ট্রামের সামনে দিয়ে পার হচ্ছিলেন। ট্রাম যে তাকে যে টেনে নিয়ে যাচ্ছিল সেটাও তিনি লক্ষ্য করেননি। এইভাবে দুঃখজনকভাবে অল্প বয়সে 1954 সনে তিনি বাংলা কাব্য সাহিত্য থেকে বিদায় জানান, জীবন থেকে বিদায় নেন। জীবনানন্দ দাশের মৃত্যু নিয়েও তোমাদের অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে এই প্রসঙ্গটা, তিনি কীভাবে মারা যান, আসতে পারেন ট্রাম দুর্ঘটনায়। আমাদের এই কবিতার প্রাসঙ্গিক আমরা পড়তে থাকব। প্রাসঙ্গিকভাবে দুই একটা শব্দ হয়তো আমরা বোর্ডে লিখব। প্রথম লাইন আমরা শুরু করি। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল, সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল, সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ, সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। তোমাদের প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বলি যে কবিতা পড়ার সময় সবগুলো শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করার দরকার নেই। কবিতায় কখনো শাব্দিক অর্থ বিশ্লেষণযোগ্য নয়। কবিতা হলো অনুভূতি সাপেক্ষ। অনেকগুলো শব্দ কখনো কখনো ছন্দের কারণে, অলঙ্কারের কারণে ব্যবহৃত হয়। প্রচলিত আবিধানিক বা ব্যবহারিক অর্থের বাইরে ভিন্নতর একটা মাত্রাযুক্ত অর্থকে দিতে পারলেই সেই শব্দ কবিতার যোগ্য হয়ে ওঠে। এই জন্য আমরা যখন এই কবিতা পড়ব, এগুলো গদ্যে যেভাবে পড়ে বুঝতে চাই সেইভাবে না বুঝে আমরা বোঝার চেষ্টা করব কবির অনুভূতি, আবেগ। আরেকটা কথা বলা হয় ব্যঞ্জনা, মানে একটা গিটারের তার যখন আমরা ছুঁয়ে ফেলি, তারের পরে যে বাজনার যে অনেকক্ষণ অনুরণন চলতে থাকে আমাদের কানে এবং হৃদয়ে, ওটিকে বলা হয় ব্যঞ্জনা। অর্থের বাইরে ভিন্ন একটা অর্থ, ভিন্ন একটা দ্যুতনা যখন মনকে আলোড়িত বা তাড়িত করে, তখন সেটাকে আমরা বলব ব্যঞ্জনা। কবিতায় শব্দের ব্যঞ্জনা গুরুত্বপূর্ণ, অর্থটা খুব গুরুত্বপূর্ণ নয়। সমগ্র কবিতা সবগুলো লাইন মিলে একটা অখণ্ড ভাব, একটা অখণ্ড অনুভূতি আমাদেরকে স্পর্শ করলেই সেটা যথার্থ আধুনিক কবিতা হয়। আমরা প্রাসঙ্গিকভাবে বলি যে আমরা পদ্য আর কবিতা জানি। পদ্য আর কবিতা কি এক? হ্যাঁ, লেখার ধরনের কারণে এক, কিন্তু পদ্য আর কবিতা এক না। আমরা যদি বলি আই ছেলেরা আই মেয়েরা মামার বাড়ি যাই, এই ধরনের যে ছন্দ নির্ভর, কোনো অর্থ তেমন না হলে চলে, পড়তে ভাল লাগে, তালে তালে চলে, এই ধরনের ছন্দ সর্বস্ব লেখাগুলোকে আমরা পদ্য বলি। আর যেখানে অনুভূতি, আবেগ এবং ব্যঞ্জনার প্রাধান্য থাকে,
গভীরভাবে উপলব্ধি করতে হয় এবং আমাদের হৃদয় অনুভূতি প্রাধান্য পায়, সেই ধরনের কবিতাকে বিশ্লেষণযোগ্য ভাব এবং আবেগকে আমরা যেখানে শিল্পিত রূপে প্রকাশ করলেই আমরা সেটাকে কবিতা বলি। পদ্য আর কবিতা এক হয়েও আলাদা। তো এই পৃথিবীতে এক স্থান আছে, এটা নিঃসন্দেহে পদ্য নয়, এটা একটা কবিতা। এখানে ছন্দ আছে, অলঙ্কার আছে, কিন্তু ওই তাল লয়ের মাত্রাগত ব্যঞ্জনাগত ভাবের উপলব্ধির গভীরতার বিচারে এটা পদ্য নয়, এটা হলো কবিতা। এখানে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। আমি এই করুণ শব্দটার কথাই বলছি, যে এই করুণ আমরা বলতে করুণ অবশ্যই ইতিবাচক কিছু না, কিন্তু এই করুণ অবশ্যই ইতিবাচক এবং এটা অনেকখানি দেখবা যে দুই লাইন পরে মতো জাগিছে অরুণ। আসলে করুণ না লিখলে অরুণের সাথে এই অন্তমিলটা সুন্দরভাবে দেওয়া যায় না। এই জায়গাটার কথা বলছেন, বাংলাদেশের কথা বলছেন কবি, যে পৃথিবীর সবচেয়ে এই করুণ মানে সুন্দর করুণ, মানে অসাধারণ সুন্দর। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকূপি ঘাসে অবিরল। সবুজ ডাঙা বলতে কি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, হাজারো নদী, হাজারো খাল বিল জলাশয় বাংলাদেশের প্রাণ। এখানে ডাঙা বলতে নদীর তীর, সবুজ শ্যামল নদীর তীর। এই তীরে কবি কি দেখেছেন? মধুকূপি ঘাস। এই মধুকূপি এক ধরনের ঘাস, যেটা আমরা ওই যে আমি বলেছিলাম যে যে জিনিসগুলো বাংলার প্রকৃতির এবং জীবনের আমাদের দৃষ্টির বাইরে ছিল, আছে কিন্তু আমাদের খুব কাছে নাই, খুব বহুল প্রচলিত না, সেগুলোকে তিনি কবিতায় টেনে আনেন। বিষয়বস্তু মধুকূপি যে ঘাস, আমরা কেউ তার নাম জানি, কেউ তার নাম জানি না, সেই ঘাসটাকে কবি এই কবিতায় উঠিয়ে আনলেন। আমাদের প্রচলিত পরিচিত দৃষ্টি মিললেই যে ঘাসগুলো আমরা দেখি সবুজ ঘাস, সেটাকে তিনি ওইভাবে এখানে আনেননি। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। এখানে কাঁঠাল গাছ আমাদের জীবনে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। হ্যাঁ, অশ্বত্থ গাছ, বট, এই গাছগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলো ছায়াদার বৃক্ষ। এই বৃক্ষগুলো মানুষের জীবনকে প্রশান্তিতে ভরে দেয়, ক্লান্তি দূর করে, মানুষের জীবনের শান্তির প্রতীক এই গাছগুলো। জারুল, হিজল, এই গাছগুলোর মধ্যে দেখবা যে আমাদের কাঁঠাল গাছ আমাদের জীবনের ঘনিষ্ঠ। আমাদের বট, অশ্বত্থ, এই গাছগুলো আমাদের ঘরে না, আমাদের প্রকৃতির বাইরে থাকে, ডাঙায় থাকে, এবং এটা সচরাচর বড় বড় রাস্তার উপর থাকে, কারণ মানুষ যাতে এই গাছগুলোর নিচে আশ্রয় নিতে পারে, জিরিয়ে নিতে পারে, ছায়া নিতে পারে। জারুলও ডাঙার শুকনো জায়গার গাছ। কবি হিজল গাছকে তুলে আনলেন। এই হিজল গাছ সচরাচর থাকে নদীর তীরে, তার গাছের গোড়াটা থাকে পানিতে। হিজল গাছের এক ধরনের বেগুনি রঙের ছোট ছোট রেণু, অসাধারণ সুন্দর ফুল ফুটে। লতানো ফুলের ডাঁটার মতো অসংখ্য ফুল ঝুলে থাকে এবং ঝরে ঝরে এই ফুল পানিতে পড়ে এবং স্রোতে ভেসে যায়। অসাধারণ এক দৃশ্যের অবতারণা হয় যখন হিজল ফুল পানিতে পড়ে এবং ভেসে যায়। আমাদের পল্লীকবি জসিমউদ্দিন এই হিজল ফুল নিয়ে অনেক সুন্দর সুন্দর উপমা এবং কবিতার সৃষ্টি করেছেন। এই ভেসে যাওয়া হিজল ফুলকে কেউ কারো জন্য উপহার পাঠাচ্ছে, এইরকম কল্পনা করেছেন। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। এখানে ভোরের মেঘে নাটা রঙের মতো জাগিছে অরুণ। অরুণ মানে আমরা সূর্যের না, আরেকটা অর্থ হলো
অরুণ, আমাদের সকালবেলা ভোরবেলা যে সূর্য ওঠে তার এক আলাদা বর্ণপ্রভা আছে। আমাদের এই সূর্যের রঙের মধ্যে এক ধরনের মাধুর্য, কমনীয়তা আছে। নাটা কবি এই উপমাটা দিলেন কার সাথে? এই ভোরের সূর্যের তিনি তুলনা করলেন নাটার ফল। আমাদের খুব প্রচলিত ফল এটা না, ছোট লতাগুল্মের মধ্যে হলুদ রঙের এক ধরনের ফল বাংলাদেশে কোথাও কোথাও পাওয়া যায়। সেই অপরিচিত নাটার ফলকে তিনি তুলে আনলেন কবিতায়, আমাদের নতুন করে পরিচিত করে দিলেন এবং একই সাথে অসাধারণ একটা উপমা তিনি দাঁড় করালেন আমাদের ভোরের সূর্যের সাথে নাটার ফলের তুলনা। বাংলা সাহিত্যে এই ধরনের উপমা, এই ধরনের তুলনা আসলেই একমাত্র জীবনানন্দ দাশই তুলনাটা করতে পেরেছেন, উপমার সৃষ্টি করতে পেরেছেন। সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ। এখানে আমাদের প্রায়শ প্রশ্নে আসে, সংক্ষিপ্ত প্রশ্নে অথবা নৈর্ব্যক্তিক প্রশ্নে, যে বরুণকে বারুণকে আসলে আমাদের হিন্দু মিথ অনুযায়ী, পুরাণ অনুযায়ী জলের যে নিয়ন্ত্রক, জলের দেবীর নাম হলো বারুণী, আর বারুণীর স্বামীকে বলা হয় বরুণ। কবি আমাদের যে ঐতিহ্য, এই ভারতবর্ষের যে ঐতিহ্য, মিথ বা পুরাণ, সেটাকেও কবিতার মধ্যে আমাদের প্রকৃতির সাথে সাঙ্গীকরণের মধ্য দিয়ে মিলিয়ে অসাধারণভাবে তুলে আনলেন সেই আমাদের পৌরাণিক চরিত্র দেবদেবীর দুই নাম, বরুণ এবং বারুণীকে। তিনি বলতে চাইলেন যে বাংলাদেশের যে নদ নদী, বাংলাদেশের যে পানি, যা বাংলাদেশের মানুষের জীবন, অর্থনীতি, সম্পদ সব কিছুর জন্য আশীর্বাদ, সেটা আমাদের জলের দেবীর বাংলাদেশের জন্য একটা উপহার, একটা আশীর্বাদ, একটা বর। কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। গঙ্গাসাগর বলতে আমরা যদি সাগরকে ধরি, তো সবগুলো নদী, আমাদের এখানে যে নদীর নামগুলো আছে, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গিরে দেয় অবিরল জল, সবগুলোর উৎস, সবগুলোর মোহনা মিলে গেছে আমাদের সাগরের সাথে, বঙ্গোপসাগরে। এবং এই সাগরের থেকে আমাদের এই সাগরের জল আমাদের নদীর জলের ভারসাম্য রক্ষা করে। কবি এখানে একটা অপ্রচলিত, সাধারণত অভিধানে পাওয়া যাবে না, একটা নতুন শব্দের যোগান দিয়েছেন বাংলা সাহিত্যে, বাংলা কাব্য সাহিত্যে। জলাঙ্গিরে শব্দটা এইরকম, জল যোগ অঙ্গ যোগ ই, জলাঙ্গি মানে জল যার অঙ্গে আছে, ই হলো বিশেষণবাচক প্রত্যয়, যে হয়ে গেল জলাঙ্গি। এই ধরনের শব্দ বাংলায় অভিধানেও মেলে না। জলাঙ্গি মানে হলো যার জল অঙ্গে। তো কার জল অঙ্গে? আসলে এখানে কবি নদীর কথা বলতে চেয়েছেন। নদী জলে ভরে থাকে, নদী জলের প্রবাহকে ধারণ করে, সেই জন্য এই জলাঙ্গি বলতে কবি এই ধলেশ্বরী, পদ্মা, কর্ণফুলী এগুলোকে জলাঙ্গি হিসেবে তিনি চিহ্নিত করেছেন। তিনি নদীকে বলেছেন জলাঙ্গি, মানে যার অঙ্গে জল আছে, অর্থাৎ জলকে ধারণ করে থাকে। হ্যাঁ, জলাঙ্গিরে দেয় অবিরল জল, অর্থাৎ জলের দেবী। অবিরল মানে সব সময়,
জলে ভরিয়ে রাখেন এবং এই জল হলো বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ, দেবতার আশীর্বাদ। এই জল মানুষের জীবনকে সুখ, সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রেখেছে। কবিতার এরপরের অংশে জীবনের আরও কিছু প্রতীক, জীবনের আরও কিছু অনুষঙ্গ চমৎকারভাবে কবি তুলে ধরেছেন। তোমরা খেয়াল করো, সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। চিল বা বাস প্রজাতির পাখিদের মধ্যে শঙ্খচিল এক ধরনের। সুদূর আকাশে ডানা মেলে এই শঙ্খচিল পাখি উড়ে যায়, বাতাসে ভেসে থাকে। সেই শঙ্খচিলকে তুলে আনার জন্য কবি আমাদের নিয়ে গেলেন পানের বরজে, পানের বাগানে। পানের বাগানে যখন বাতাস বয়ে যায়, তোমরা জানো পান পাতা হালকা বুটার উপর একটা বিস্তৃত একটা পাতা, সবুজ চকচকে, আমাদের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ একটা পাতা পান পাতা। আমাদের সামাজিকতায়, আমাদের প্রাত্যহিকতায় আমাদের ঠোঁটে লেগে থাকে সেই পান। সেই পানের বনে যখন বাতাস বয়ে যায় তখন এক ধরনের পত শব্দ হয়, এক ধরনের ধ্বনি মূর্ছনার সৃষ্টি হয়। কবি সেই ধ্বনি মূর্ছনা, সেই পাতা নড়ার যে অভিব্যক্তি, সেটাকে তিনি মিলিয়ে দেখলেন আকাশে যে উড্ডিন, যে উড়ে বেড়ায় সেই শঙ্খচিল পাখির ডানার সাথে। এই যে আকাশ এবং মাটিকে এক জায়গায় করা এক অভিনব কায়দায় শব্দ এবং ভাষার কারুকার্যময়তার মধ্য দিয়ে, এটাই জীবনানন্দ দাশ। সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। কবি লক্ষ্মী পেঁচা, আমরা জানি পেঁচা এক ধরনের প্রাণী, আমাদের চারপাশেই থাকে। এই পেঁচা আমাদের কেউ কেউ অমঙ্গলের প্রতীক বলে, কিন্তু পেঁচা তার মধ্যে আবার একটা প্রজাতি আছে যারা লক্ষ্মী পেঁচা। পেঁচার বৈশিষ্ট্য হলো এরা হলো নকটার্নাল, অর্থাৎ এরা নিশাচর প্রাণী। রাতের বেলা এদের দেখা যায়, দিনের বেলা এরা ঝোপের মধ্যে, এরা ডালের আড়ালে চুপ করে বসে থাকে। দূর থেকে তাদের মুখটা দেখা যায়, কখনো চোখ দুটো দেখা যায়। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এদের এই রকম দুটো চোখ থাকে, এই রকম লম্বা একটা নাক থাকে, দূরে থেকে দেখতে হার্টের মতো মনে হয়, অর্থাৎ মানুষের হৃদয়ের খুব কাছাকাছি মনে হয় এই পেঁচার চোখ। পেঁচার মুখ হলো এক ধরনের মানুষের হৃদয়ের খুব কাছাকাছি আকৃতির দিক থেকে। লক্ষ্মী পেঁচা, যাদেরকে আমরা কালে ভদ্রে কখনো দেখি, দিনের বেলা এরা দেখা যায় না, রাতের বেলা এরা বের হয় যখন আমরা তার অন্ধকারে তাদের দেখি না। সেই লক্ষ্মী পেঁচাকে আমাদের সামনে তিনি তুলে আনলেন, আমাদের প্রকৃতির অনুষঙ্গ, জীববৈচিত্র্যের এই বিশেষ অনুষঙ্গকে। ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। বাঙালি জীবনে ধানের গন্ধের চেয়ে মিষ্টি গন্ধ আর কিছু নাই। আমরা জানি ধান আর প্রাণের মধ্যে, বাঙালির জীবনে দুটোর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক। ধান আছে, প্রাণ আছে, ধান নেই তো প্রাণ নেই। সেই ধানের যে মিষ্টি গন্ধ, মাঠে পাকা ধানের যে গন্ধ, সেই ধান যখন কৃষক ঘরে তোলে, তার মধ্যে যে জীবনের একটা গন্ধ আমাদের কৃষক সমাজ পায়, সেই ধানের যে গন্ধ, যেটা মানুষের সমৃদ্ধির প্রতীক, মানুষের আবেগের ভরসার যে জায়গা, যে ধান, সেই ধানকে তিনি তুলে আনলেন, সেই ধানের গন্ধকে তিনি তুলে আনলেন শঙ্খচিলের সাথে একীভূত করে, এক জায়গায় করে। অসাধারণ এক মেল বিন্যাস, এটা জীবনানন্দ দাশ। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। কি অসাধারণ! এটাকে বলা হয় চিত্রকল্প, অর্থাৎ কল্পনার একটা চিত্র পড়ার সাথে সাথে যেটা আমাদের চোখের সামনে ভেসে থাকে। এই লাইন পড়ার সাথে আমাদের মনে হয় না যে আমাদের ঘরের সামনে সবুজ ঘাসের উপর একটা লেবু গাছ
তার উপর সেই গাছের ডালে অনেক লেবু ধরে আছে এবং এই লেবুর ভরে সবুজ গাছটা সবুজ লেবু সহ ঘাসের উপর নুয়ে পড়েছে। এই নুয়ে পড়া লেবু গাছ আমাদের জীবনের স্নিগ্ধতার, সৌন্দর্যের প্রতীক, সুগন্ধির প্রতীক, সুবাসের প্রতীক, আমাদের জীবনের মাধুর্যের প্রতীক। আমাদের সুদর্শন উড়ে যায় ঘোরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। আর সুদর্শন মানে যা দেখতে সুন্দর, আসলে সুদর্শন শব্দের সুদর্শন আমরা লিখেই দিই, এটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। এই এক ধরনের পোকা, এটাকে আরও ভালো করে বললে গোবরে সন্ধ্যার সময় এই গোবরের পোকা এক ধরনের কালো, উপরে শরীরের উপর কালো খাপ থাকে এবং তার নিচে থাকে পাখা, এক ধরনের শব্দ করে এবং উড়ে বেড়াতে পারে। এটা সচরাচর সন্ধ্যায় এরা সক্রিয় থাকে, সন্ধ্যায় এরা বের হয়ে আসে। সুদর্শন মানে হলো এক ধরনের, তোমরা যদি পরীক্ষার খাতায় এক ধরনের পোকা তাও হয়, অথবা গোবরের পোকা তাও হয়। এই সন্ধ্যার সময় যখন দিন শেষ হয়ে জীবনের প্রশান্ত একটা রূপের আয়োজন হয়, রাত্রি আসে, ওই সময় যে আমাদের প্রকৃতির যে স্নিগ্ধতা, প্রকৃতির যে একটা বিশেষ রূপ নেয়, তাতে জীবনের আরেকটা অনুষঙ্গকে তিনি তুলে আনলেন, যেটাকে আমরা ওইভাবে কখনোই অনুভব করি না। আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে অবজ্ঞায়, উপেক্ষায় কখনো তাকিয়েই দেখি না, সেগুলোকেই তিনি আনলেন। তার মধ্যে একটা হলো গোবরের পোকা, যেগুলোকে আমরা খুব শুনতে খুব ভালোও শোনা যায় না, কিন্তু তিনি অসাধারণ একটা শব্দ ব্যবহার করলেন, সুদর্শন। গোবরের পোকা কালো, সেই পোকাও আমাদের কাছে সুদর্শন হয়ে উঠল শুধুমাত্র জীবনানন্দ দাশের কল্যাণে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। আমাদের প্রকৃতির সাথে সাথে জীবন মিশে থাকে কি সুন্দরভাবে। প্রকৃতির সাথে জীবনের যে অঙ্গাঙ্গী যে রূপ সাদৃশ্য, সেটা দেখানোর জন্য এইবার সেখানে হলুদ শাড়ি। আমাদের নারীরা নানা রকম শাড়ি পরেন, কিন্তু হলুদ শাড়ি বোধহয় একটু দেখতে বিশেষ সুন্দর। রূপসী নারী, সুন্দরী রমণী হলুদ শাড়ি পরে থাকে কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশে মানুষের জীবনের, নারীদের পোশাক হলো একটা ঐতিহ্যের অংশ, শাড়ি। এই শাড়িকে কবি এখানে আমাদের জীবনের অখণ্ড সত্তার সাথে, জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে, আমাদের সংস্কৃতির অংশ হিসেবে, সৌন্দর্যের অংশ হিসেবে শাড়িকে তুলে আনলেন। শঙ্খবালা নাম তার। আমরা নানা রকম শাড়ির নাম জানি, আমরা এখানে কবি একটা লোকজ শাড়ি, একটা ঐতিহ্যের শাড়ির নাম এনেছেন, যে বাঙালি নারীরা তখনকার দিনে, বিশেষ করে কবি এই কবিতা যখন লেখেন, তখন এই ধরনের শঙ্খমালা নামে একটা শাড়ি আছে। সেই শঙ্খমালা আবার আমাদের ঐতিহ্যের, আমাদের পুরাণের, আমাদের লোক সাহিত্যের আরেকটা প্রসঙ্গ। তাকে এই যেমন আমাদের এখন নানা রকমের বালুচরি শাড়ি, আমাদের এই মসলিন শাড়ি, এই ধরনের তখনকার দিনে একটা শাড়িকে, যেটা আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের বাঙালি জীবনের অংশ, সেটাকে কবি এখানে তুলে আনলেন। এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে পাবে না গো তুমি। এই যে বাঙালির জীবন, এই যে ঐতিহ্য, এই যে সৌন্দর্য, এই যে মাধুর্য, পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না, শুধুই আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রাণের স্বদেশ বাংলাদেশেই শুধু পাওয়া সম্ভব। এরপরে আবার সেই ঐতিহ্যে ফিরে যাওয়া। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মিছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। কবি এখানেও এক ধরনের নতুন একটা শব্দ যোজনার তৈরি করলেন। এই শব্দ বাংলা কাব্য সাহিত্যে সেইভাবে আসে নাই, যেটা তিনি হঠাৎ করে একটা শব্দ ব্যবহার করলেন, বিশালাক্ষী। বিশাল যোগ অক্ষী বা অক্ষ,
হলো বিশালাক্ষী। যার অক্ষ মানে চোখ বা অক্ষী মানে চোখ, আর বিশাল মানে বড়, অর্থাৎ বড় চোখ যার। কার? আমাদের অনেকেরই বড় চোখ আছে, কিন্তু এখানে কবি এই শাব্দিক অর্থের বাইরে অন্য কিছুকে মিন করলেন, অর্থাৎ অন্য কিছুকে তিনি বোঝাতে চাইলেন। সেটা কি? বিশালাক্ষী মানে হলো আমাদের দেবী দুর্গা, হিন্দু পুরাণের ঐতিহ্যের যে দেবী, যে দুর্গা, সমৃদ্ধির যে দেবী, শক্তির যে দেবী, সেই দেবীর তোমরা যদি আমাদের হিন্দু সমাজের যখন পুজো হয়, দুর্গা পুজো হয়, তখন তোমরা যদি মূর্তির দিকে লক্ষ্য করো, দেখবা যে আমাদের দেবী দুর্গার চোখ দুটো এইরকম বড় থাকে। এই জন্য তোমার এখানে কবি এই বিশালাক্ষী শব্দটা ব্যবহার করেছেন মূলত দেবী দুর্গাকে বোঝানোর জন্য। হ্যাঁ, বর মানে কি? আশীর্বাদ। অর্থাৎ বাংলাদেশের যা কিছু আছে, বাংলাদেশের যে সমস্ত সমৃদ্ধির উপকরণ আছে, সৌন্দর্যের অনুষঙ্গ আছে, বাংলাদেশের প্রকৃতি, নিসর্গ, জীববৈচিত্র্য, বাংলাদেশের নদী নালা, ঘাস পাতা, এদেশের মিষ্টি বাতাস, যা কিছু মিলে আমাদের জীবন, আমাদের প্রকৃতি, আমাদের সাহিত্য শিল্পের অনুষঙ্গ যেগুলো, এগুলো সবই কবি বলতে চান যে এটা সাধারণ কিছু না, এটা হলো স্বর্গ থেকে আসা, এটা হলো আমাদের দেবী দুর্গার আশীর্বাদ, তার দান, তার বর তিনি দিয়েছেন। কাজেই এটা হলো অপার্থিব, এটা হলো একটা স্বর্গীয় অনুষঙ্গ আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই সে জন্মিছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। আমাদের জীবনে, আমাদের প্রকৃতিতে, আমাদের চারপাশের যা কিছু দেখি সব কিছুতে একটা অসম্ভব সুন্দর, অসম্ভব কল্যাণ, অসম্ভব পবিত্রতার ছোঁয়া। কারণ দেবীর আশীর্বাদ ধন্য আমাদের এই সব কিছু দান, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা এই কবিতাটা আমাদের আক্ষরিক অর্থে পাঠ শেষ হলো। তো এই কবিতায় আমাদের সম্পূর্ণ বক্তব্যকে একটা আবেগের, একটা অনুভূতির ফিতে যদি মাপি, তাহলে দেখা যাবে যে এর কোনো মাপ নাই, অপরিসীম। এর বিষয়বস্তুর মধ্যে আছে পুরাণ, আছে নদ নদী, আমাদের প্রকৃতি, আমাদের জীবন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের লোকাচার, সব কিছু মিলে বাঙালি জীবনকে সৌন্দর্যের নিরিখে, সৌন্দর্যের একটা ভিন্ন মাত্রায় কবি দেখতে সচেষ্ট হয়েছেন। এই কবিতা জীবনানন্দ দাশের, কারণ এটা পড়লেই বোঝা যায় এখানে কিছু শব্দ আছে অসাধারণ, এবং আবিধানিক অর্থের বাইরে ভিন্ন ব্যঞ্জনা, ভিন্ন অর্থদূতনা কবি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, যার কারণে এই পৃথিবীতে এক স্থান আছে। এটা আমাদের কাছে একটা অনন্য অসাধারণ একটা কবিতা মনে হয়। এই কবিতাটা আজকে আমরা পাঠ করলাম, আমরা জীবনানন্দ দাশকে সংক্ষেপে জানলাম, এবং আমরা এই কবিতা ভিত্তিক যে পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই সম্পর্কে সংক্ষেপে কিছু কথা আমরা বলে নিই। আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে সাধারণত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুই দিক থেকে উদ্দীপক তৈরি হয়। অর্থাৎ একটা কবিতায় যে প্রসঙ্গটা আসে, যে ভাবের প্রকাশটা ঘটে, তার সাথে সমান বা তার মতো ভাব আছে এইরকম কোনো প্রসঙ্গকে আনা হয়, অথবা তার বিপরীতধর্মী। কিন্তু এখানে যেহেতু আমাদের
স্বদেশ প্রেমের একটা অভিব্যক্তি এখানে এই কবিতার বিপরীত ভাবের কোনো দিয়ে উদ্দীপক দিয়ে প্রশ্ন তৈরি করার সম্ভাবনা খুবই কম। নেতিবাচক প্রশ্ন এখানে হবে না, অর্থাৎ সাদৃশ্যমূলক। আমাদের এই কবিতায় আছে কি, কবিতার মূল বিষয়টা হলো স্বদেশের প্রতি কবির ভালোবাসা, স্বদেশের সৌন্দর্যের বর্ণনা, স্বদেশের প্রতি আবেগ এবং অনুভূতির মুগ্ধতাপূর্ণ একটা বয়ান বা একটা বর্ণনা। প্রশ্নের যদি আমরা ধারা লক্ষ্য করি সাম্প্রতিক পরীক্ষাগুলোতে, তাহলে দেখি যে এই কবিতা থেকে যদি প্রশ্ন আসে তাহলে সচরাচর উদ্দীপক হিসেবে আরেকটা স্বদেশ প্রেমমূলক আরেকটা এই ধরনের কবিতার খানিকটা অংশ লাইন হিসেবে তুলে দেওয়া হয়, দিয়ে 4 লাইন বা 6 লাইন, 4 চরণ বা 6 চরণ তুলে দিয়ে এই আমরা জানি যে ক এবং খ প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে আমাদের টেক্সট থেকে, অর্থাৎ পঠিত বিষয় থেকে। সেক্ষেত্রে ক নাম্বারের প্রশ্নে সচরাচর এই যে মধুকবি কী, নাটা কী, তারপরে জলাঙ্গি কাকে বলা হয়েছে, বা এই ধরনের প্রশ্নগুলো থাকে। আর শব্দ নির্ভর, কখনো কখনো জীবনানন্দ দাশের জীবনী নির্ভর, কত সালে জন্মগ্রহণ করেন, তার উপন্যাসের নাম কি। জীবনানন্দ দাশের 2টো উপন্যাস আছে, একটা প্রবন্ধের বই আছে, আর কবিতার বই আছে অন্যগুলো। বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, এগুলো জীবনানন্দ দাশের প্রধান বই, এগুলো থাকে। আর 2 নাম্বার প্রশ্নে বা খ নাম্বার প্রশ্নে এই এখান থেকে খুবই সুনির্দিষ্ট কয়েকটা জিনিস পরীক্ষায় আসতে পারে। বেশি প্রশ্নের স্কোপ বা সুযোগ এখানে কম। যে কবি এখানে আমরা কয়েক বছরের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখি যে, যেমন কবি জলাঙ্গি বলতে কাকে বুঝিয়েছেন, এই ধরনের একটা প্রশ্ন আসে। তারপরে কবি তারে আর খুঁজে তুমি পাবে না কো, কেন খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা সচরাচর আসে। এবং আমাদের যে গ নাম্বারের প্রশ্ন, যেটা সচরাচর আমরা বলি তোমার এই উচ্চতর দক্ষতার প্রশ্ন হলো 4 নাম্বার। এটা যে উদ্দীপকের যে অংশটা দেওয়া হয়, সেই উদ্দীপকের ভাবের সাথে আমাদের পঠিত কবিতার ভাবের একটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য বিচার করার প্রসঙ্গটা সচরাচর একটা উক্তি দিয়ে প্রশ্নটা ঘ নম্বরের প্রশ্ন করা হয়। এবং সেখানে আমাদের আবারও বলি যে এখানে বৈসাদৃশ্য আসার সম্ভাবনা কম। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যে এই যে কবিতা অংশটুকু তুলে দেওয়া হয়েছে সেখানে কি আমাদের পঠিত কবিতার ভাব পুরোপুরি এসেছে কি না, এটা বিচার করো। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই বিষয়টা তোমরা যদি কিছু এই ধরনের স্বদেশপ্রেমমূলক কবিতা তোমরা পড়ো এবং ভাবের, এবং না পড়লেও চলবে, তোমরা যদি কবিতা পড়ে তার ভাবটা বোঝো এবং এই কবিতার ভাবটা তোমার বুকে ধারণ করো, তাহলে তুমি কম্পেয়ার করা অর্থাৎ তুলনা করে তুমি বলতে পারবো যে হ্যাঁ পুরোপুরি ভাবটা একটার মধ্যে আরেকটা আছে অথবা নাই, এইটুক লিখবা। আর গ নাম্বারের যাকে আমরা অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক কোশ্চেন বলি, এইটা এই প্রশ্নর যে উদ্ধৃতি বা আমাদের যে উদ্দীপক থাকবে বা যে স্ট্যাম্প থাকবে সেখানের যে বক্তব্য থাকে সেই বক্তব্যের সাথে এই বক্তব্যের সাদৃশ্যের বা প্রয়োগ দেখানোর জন্য প্রশ্ন আসবে। এই প্রশ্নে বিশেষ ধরনের গ এবং ঘয়ের প্রশ্নের ধরনটা খুব কাছাকাছি, একটা পারলে আরেকটা তোমরা পারবে, খুব সহজেই পারবে তোমরা যদি কবিতাটা একাধিকবার অনেকবার যদি ঘরে পড়ো। না পড়লে পারবে না। যদি পড়া থাকে
মূল বিষয়বস্তু, মূল কবিতাটা, তাহলে তুমি একেবারেই তোমার কাছে সহজ। আর যদি না পড়ো তাহলে হবে না। কাজেই আমার অনুরোধ থাকবে যে তোমরা ঘরে একাধিকবার কবিতাটা পড়ে নিবে। এই অবসর যাচ্ছে সাহিত্য পড়ার সময়, এটা আমি আশা করব যে তোমরা তোমাদের পঠিত যে তোমাদের পাঠ্য যে বইটা আছে, এই বইটা অবসরকালে যখন কিছুই ভালো লাগবে না, ঘরে থাকতে ইচ্ছে করবে না, তখন এর যে পাঠ্য বিষয় আছে, যে সিলেবাসভুক্ত বিষয়গুলো আছে, এর বাইরেও যে লেখাগুলো আছে, সেগুলো তোমরা পড়বে। পরিশেষে আমি তোমাদের আবারও অভিনন্দন জানাই, আবারও স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এই ক্লাসে উপস্থিতির জন্য, এই ভার্চুয়াল কানেকশনে থাকার জন্য। আমি তোমাদের জন্য দোয়া করি। আমাদের চারপাশে যে ঘনায়মান যে মৃত্যুর যে ছায়া দেখছি, তা তোমাদের স্পর্শ না করুক। আমরা আমাদের জীবনকে তুচ্ছ মনে করি, কিন্তু তোমাদের জীবনকে অনেক বেশি মূল্যবান মনে করি। আমরা চাইব যে তোমাদের কারোর উপরে ছায়া না পড়ুক, তোমরা নিরাপদে থাকো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদের সাবধানতা। তোমরা নিজেরা সাবধান থাকবে, সচেতন থাকবে, এবং পরিবারের অন্যদের সাবধান রাখবে, সচেতন রাখবে, যাতে আমরা আবারও হাসি খুশি সুন্দর সুস্থভাবে আবার কলেজের ক্যাম্পাসে, এই সুন্দর ক্যাম্পাসে আবার পুনর্মিলিত হতে পারি, আবার প্রাণ জেগে উঠবে এই ক্যাম্পাসে, সেই প্রত্যাশা রেখে তোমাদের জন্য মঙ্গল কামনা করে, তোমাদের জন্য আশীর্বাদ জানিয়ে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফটো হয়েছে।